প্রিয় দর্শক, দিন ঘুরতে ঘুরতে আবার এলো বুধবার। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এসএসজি মাই টিভি রাউন্ড টেবিল অনুষ্ঠানে। আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি আমিরুল মোমিনিন মানিক। দর্শক, দুদিন আগের ঘটনা, মানে বলছি ৮ ফেব্রুয়ারির কথা। বাগেরহাটের একজন অন্তঃসত্ত্বা গৃহবধূকে সন্ত্রাসীরা হামলা করে এবং তার গর্ভপাত হয়। আমরা জেনেছি যে বৈবাহিক জীবনের দীর্ঘ ৯ বছর পর তিনি অন্তঃসত্ত্বা হয়েছিলেন। গত ২৯শে জানুয়ারি কেরানীগঞ্জের একটি গ্রামে আবদুল্লাহ নামে এক শিশুকে অপহরণ করা হয়। ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তার বাবা মা ২ লাখ টাকা পরিশোধ করে, কিন্তু এরপরও এই অসহায় শিশুটিকে হত্যা করা হয়। এভাবে নানা ধরনের ঘটনা ঘটছে। নতুন ঘটনার আগমনের কারণে পুরনো ঘটনা চাপা পড়ে যাচ্ছে। হ্যাঁ দর্শক, আমরা আজকে কথা বলবো নারী ও শিশুর উপর সহিংসতা বিষয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে ৩ জন অতিথি উপস্থিত হয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। হাতের ডান দিক থেকে রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। রয়েছেন অ্যাডভোকেট এলিনা খান, প্রধান নির্বাহী বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন। এবং রয়েছেন অধ্যাপিকা অপু উকিল, আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য। আপনাদের ৩ জনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে স্ক্রলে দেখানো নম্বরে ফোন করে আমাদেরকে জানাতে পারেন। আমরা অবশ্যই আপনাদের মতামত নিতে চাই পরামর্শ। অধ্যাপিকা অপু উকিল, আপনাকে দিয়ে আজকের এই আলোচনা শুরু করব। এই যে ঘটনাগুলো ঘটছে, নতুন বছর যখন শুরু হলো ২০১৬, আমরা প্রত্যাশা করেছিলাম যে একটা নতুন উদ্দীপনায় সমৃদ্ধ বাংলাদেশ, নির্যাতন মুক্ত বাংলাদেশ আমরা দেখতে পাবো। কিন্তু এবছরের শুরু থেকেই আবার শুরু হয়েছে শিশু এবং নারী নির্যাতনের ঘটনা। ১৫ই জানুয়ারি চাঁদপুরে ৩ শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। ১লা ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডে এই ঘটনাটা খুব আলোচিত, যে ৫তলা বাড়ি থেকে নবজাতককে ফেলে দেওয়া হয়। ২রা ফেব্রুয়ারি মিরপুরে আমরা নবজাতকের দেহের খণ্ডাংশ পাই। এই যে ঘটনাগুলো ঘটছে, গত বছর অনেক ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলো বারবার কেন ঘটছে, পুনরাবৃত্তি হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আজকের বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ এবং সমাজের জন্য প্রয়োজনীয়। আপনি যে এক্সাম্পলগুলো দিলেন, এটি কিন্তু আমি বলবো প্রকাশিত কিছু ঘটনা, যেটি আপনারা মিডিয়ার মাধ্যমে কিংবা পত্রিকায় পাতায় হেডলাইন হয়ে এসেছে। তারা, আমি বলবো যে নির্যাতিত হলেও তারা সৌভাগ্যবান, কারণ পাতার অগোচরে কিংবা এই মিডিয়ার অগোচরে, আমাদের জানার অগোচরে অনেক ঘটনাই থেকে যায়, যেটি উদ্ঘাটন হয় না, যেটি নিয়ে আমরা কথা বলতে পারি না। এই নির্যাতনের যে মূল কারণ বা নির্যাতন কেন বন্ধ হচ্ছে না, সেটি কিন্তু এত অল্প সময়ে ব্যাখ্যা করা সম্ভব না। কিন্তু মোটা দাগে যদি বলি, কারণ কি? মোটা দাগে যদি বলি, সেটা হচ্ছে যে আমাদের মানুষের যে প্রয়োজনীয় ইন্ডিকেটরগুলো, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, খাদ্য, এই যে মৌলিক চাহিদাগুলো বা মৌল ভিত্তিগুলো, এই মৌল ভিত্তিগুলোর যদি অধিকারগুলো আমরা আদায় করতে পারি, তাহলেই কিন্তু আমাদের মানব যে অধিকার, সেই অধিকারগুলো পূরণ হয়ে যায়। আর মানব অধিকার এবং সাম্য, এই দুটি আবার অঙ্গাঙ্গিভাবে জড়িত। মানব অধিকারটা যখন আমাদের নিশ্চিত হবে, তাহলে নারীর অধিকার এবং শিশুর অধিকার অনেকাংশেই সেটা নিশ্চিত হয়ে যাবে। আমাদের মানব অধিকারটা নিশ্চিত হচ্ছে না বলেই সমাজের যে বৈষম্য, সেই বৈষম্যগুলো আমরা ভেদ করতে পারি নাই বলেই সেই বৈষম্য থেকেই এই অনাচার, শিশু হত্যা, নারী ধর্ষণ, শিশুকে জিম্মি করে মুক্তিপণ দাবি, সবকিছু রিলেটেড শুধুমাত্র যে আমাদের বৈষম্য। আচ্ছা, এবং ফোন আছে দিদি, একটা ফোন নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আমি প্রশ্ন করতে চাচ্ছি, জানুয়ারি মাসে 17 জুন ছেলে কিডন্যাপ হয়েছে। আচ্ছা, এখানে শুধু ছেলেদেরকে কিডন্যাপ করা হচ্ছে, এবং আপনারা এখন এই মাত্র বলছেন 9 বছর পরে এক মা অন্তঃসত্ত্বা তার ছেলেকে কিডন্যাপ করা হয়েছে। না, এটা আমরা বলিনি। আমরা বলেছি যে 9 বছর পরে তিনি অন্তঃসত্ত্বা হয়েছিলেন এবং তাকে সন্ত্রাসীরা হামলা করেছে, তিনি গর্ভপাত করেছেন, এই কথা আমরা বলেছি। 2 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আপনার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, যদি কোনো প্রশ্ন থাকে। এখন এই যে আমাদের দেশে জানুয়ারি মাসে 18টা ছেলে কিডন্যাপ হয়েছে, এটা কি অনেক বিষয়, দুঃখের বিষয়, বেদনার বিষয়। এটার জন্য আপনারা আমাদের সরকার কিভাবে কি পদক্ষেপ নিচ্ছে, সেটা আমার প্রশ্ন।
আচ্ছা, ধন্যবাদ আপনাকে আপা। এই প্রশ্নের সঙ্গে আমি বলতে চাই যে আপনি যেটা বললেন যে বৈষম্যমুক্ত সমাজ, এর সঙ্গে যদি বলি যে আইনের শাসনের ঘাটতি এই প্রবণতাকে বাড়িয়ে দিয়েছে কিনা। আইনের শাসন যদি বলেন, দেখেন আমি যে প্রসঙ্গটি নিয়ে আসছিলাম এবং আপা যে প্রশ্নটি করলেন সব কিন্তু সামঞ্জস্যপূর্ণ। মানবাধিকার যে সনদ আছে, আন্তর্জাতিক মানবাধিকার সনদ, সেই আন্তর্জাতিক মানবাধিকার সনদে বাংলাদেশ অনুস্বাক্ষর করেছে। আমাদের আন্তর্জাতিক মানবাধিকার যে ল, সেই লতে কিন্তু এই সাম্যের কথা বলা হয়েছে যে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানব সন্তান যদি জন্মগ্রহণ করে, তার লিঙ্গ, বর্ণ, ধর্ম, জন্মস্থান সবকিছুকে ওভারকাম করবে, শুধুমাত্র তার জন্মের জন্যই সে এই পৃথিবীর সকল অধিকার ভোগ করবে এবং সমান। কিন্তু সেটা কি শুধু কাগজ কলমে থেকে যাচ্ছে? কাগজ কলমে থেকে যাচ্ছে যে, সেটাই আমি বলছি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি ইন্টারন্যাশনালি আমাদের যে লগুলো আছে এবং বাংলাদেশে আমাদের যে লয়ের কিন্তু অভাব নাই। সেটা আপনার শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ, দমন, এসিড নিক্ষেপ, আপনার শিশু অপহরণ আইন, ঘরে যে নারীরা নির্যাতিত হয় সেটার জন্য পারিবারিক বৈষম্য নিরোধ আইন, তারপরে নারী নীতি, সবকিছুই আছে। কিন্তু আইন দ্বারা সমাজের বৈষম্য বিলোপ কোনোভাবেই সম্ভব না, যদি না সমাজ নারীদেরকে, শিশুদেরকে নেগেটিভ ভাবে যে দেখবার যে প্রবণতা, সেটা যদি বন্ধ না হয়, আপনি এটা বলছেন না আসে, মানে সমাজের মনোভাবটা চেঞ্জ করবার জন্য যদি আমরা এখানে টকশোতে গিয়ে বলি তাহলে কিন্তু হবে না। সমাজের যে ইন্ডিকেটর গুলো আছে, সামাজিক সূচক যে আছে, সমাজকে বিনির্মাণ করবার জন্য, সুস্থ সমাজ বিনির্মাণ করবার জন্য, সেইগুলো যদি আমরা ঠিক করতে না পারি, তাহলে কিন্তু আমাদের মুখের কথা দিয়ে আমি বলবো যে আপনি একজন নারীকে সম্মান করেন, আপনি সেটা করতে পারবেন না, কারণ সামাজিক বাধাগুলো আপনাকে সেটা করতে দেবে না। যেমন আমি একটা ফোন আছে দিদি, আরেকটা ফোন আছে, নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন, কোত্থেকে করছেন। হ্যালো 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 হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি মিরপুর থেকে জেসমিন বলছিলাম। জি বলুন। জি, আমি অপু উকিলের সাথে কথা বলতে চাচ্ছি। আমার প্রশ্নটা হচ্ছে যে উনি শুধু এই বিষয়টায়, মানবাধিকারের বিষয়টায় বারবার নিয়ে আসছেন বা আইনটায় বারবার নিয়ে আসছেন, কিন্তু এগুলোর মধ্যে কি সামাজিক অবক্ষয়টা একটা অনেক বড় একটা কারণ কিনা? সামাজিক অবক্ষয়টা আমাদের এখনকার যে সামাজিক অবস্থা, সে প্রেক্ষিতে এটা অনেক বড় কারণ বলে আমি মনে করছি। না, আমি বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আমি বুঝতে পেরেছি সামাজিক যে অবক্ষয়, সামাজিক অবক্ষয়েরও ইন্ডিকেটর কিন্তু আমাদের সুশিক্ষা। আমি বলেছি প্রথমেই যে আমাদের মৌলিক যে অধিকারগুলো, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, আমাদের খাদ্য, এইগুলোর যদি আমাদের সংস্থান না হয় বা অর্থাৎ অধিকারটা আমরা আদায় করতে না পারি, তাহলে আমাদের মানব অধিকার লঙ্ঘিত হবে। আপনার কাছে আবার আসবো দিদি, ব্যারিস্টার রুমিন ফারহান, আপনার কাছে জানতে চাই, সামাজিক অবক্ষয়ের প্রশ্নটা এসেছে। সামাজিক অবক্ষয় কখন হয়? যখন আইনের প্রয়োগ থাকে না। এই পয়েন্টটাতে আপনি বলবেন আসলে কি? দেখুন, আমাদের সংবিধানেও কিন্তু 27 অনুচ্ছেদে বলা আছে নারী পুরুষে কোনো বৈষম্য করা যাবে না। 28-এ বলা আছে যে সমাজের অনগ্রসর অংশ যেটা আছে, যেখানে নারী আছে, শিশু আছে, তাদের উন্নতির জন্য দেশ চাইলে কোনো স্পেশাল মেজারও নিতে পারে। অর্থাৎ এটা কিন্তু আমাদের সংবিধানে সুরক্ষিত। এবং এর বাইরে তো দিদি বললেনই, নারী ও শিশু নির্যাতন দমন আইন আছে, শিশু আইন আছে, এরকম বহু আইন আছে। কিন্তু আইন দিয়ে নির্যাতন যদি দমন করা যেত, তাহলে স্বাধীনতার এত বছর পরে এত নির্যাতনের ঘটনা কিন্তু আমাদের দেখতে হয় না। কিন্তু আইনের প্রয়োগ বড় ধরনের হয়েছে বা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড হয়েছে, আমি সেখানেই আসছি। এই ধরনের নজির কি খুব বেশি বলে মনে হয়? খুব দুঃখজনক যে দেখেন, কিছুদিন আগে আমরা দেখেছিলাম সিরিজ শিশু উপরে নির্যাতন চলছে, গত বছর একদম সিরিজ, রকিব, রবিউল, সামিউল, এরকম আমি 8-10টা নাম বলতে পারবো, এবং এক একটা নির্যাতনের এক এক ধরনগুলো ছিল অভিনব এবং বিভৎস। কিন্তু দেখেন, মাত্র দুটোর বিচার আমরা দেখেছি, এবং আমরা জানি যে বাংলাদেশের বিচার প্রক্রিয়া, রাজনের বিচার হয়েছে, এবং বিচার প্রক্রিয়া কিন্তু একটি দীর্ঘসূত্রিতার ব্যাপার আছে এখানে। আপনি একটা মামলা শুরু করলেন, সেটা যাবে লোয়ার কোর্ট থেকে হাইকোর্টে যাবে, হাইকোর্ট থেকে অ্যাপেলেট ডিভিশনে যাবে, অ্যাপেলেট ডিভিশনে গিয়ে রায় হওয়ার পরে আবার রিভিউরও একটা ব্যাপার আছে। তো সুতরাং এই দীর্ঘ প্রক্রিয়ায়, দীর্ঘ পথ অতিক্রম করতে গিয়ে দেখা যায় কি অনেক মামলায় কিন্তু হারিয়ে গেছে বলতে আমরা দৃষ্টান্তমূলক শাস্তিটা কিন্তু আর দেখি না। এতে যেটা হয়, অপরাধীরা উৎসাহিত হয় এবং তারা মনে করে যে অপরাধ করে তারা পার পেয়ে যেতে পারবে, এটা একটা ব্যাপার। এবং আরেকজন যিনি ফোন করেছেন, উনি বলেছেন অবক্ষয়ের একটা কথা, আমি একদম একমত। আমাদের যে সামাজিক অবক্ষয় যেখানে গেছে, এখানে আকাশ সংস্কৃতির প্রভাব আছে, এখানে আমরা যে ধরনের আজকাল যে নাটক সিনেমাগুলো দেখছি তার একটা প্রভাব আছে, আমাদের ফ্রি ইন্টারনেট অ্যাক্সেস, এখন ইন্টারনেট প্রত্যেকের হাতে হাতে, তার একটা প্রভাব আছে। এই সবগুলো মিলিয়েই কিন্তু
একরকমের অবস্থা তৈরি হয়েছে। দেখেন আজকাল যে আমরা রাজনের কথাই বলছিলাম, তার পুরো ঘটনাটা ভিডিও করা হয়েছে। এরকম একটা ঘটনা ভিডিও করবার জন্য কি ধরনের মানসিকতা হয় আমি জানি না। ভিডিওটা অবশ্য পরে মামলায় পজিটিভলি কারণ ভিডিওর কারণে ধরা গেছে, কিন্তু এই অবস্থায় ভিডিও করার জন্য কিন্তু এক ধরনের মানসিকতা দরকার। ঠিক তেমনি ভাবে যে এই দুদিন আগে বাবুল চা বিক্রেতাকে পুড়িয়ে মেরে ফেলা হলো, তার পুরো যে দৃশ্যটা সেটাও কিন্তু মোবাইল ফোনে ধারণ করা হয়েছে। এগুলো কিন্তু ছোট ছোট ঘটনা যেগুলো আমাদের বিকৃতিকে ইন্ডিকেট করে। আসবো অ্যাডভোকেট এলিনা খান, আপনার কাছে জানতে চাচ্ছি যে অনেক সময় অসহায় বিচার প্রার্থীরা যারা দুর্ঘটনার শিকার, তারা কারো কাছে সাহায্য পান না। যখন পুলিশ স্টেশনে যান তখন তাদের সহায়তা পান না, তাৎক্ষণিকভাবে তারা কোনো সার্ভিস সেন্টার বা যারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করে তাদের কোনো সহযোগিতা পান না। একটা অসহায় অবস্থা। যে এই ঘটনাগুলো যদি আমরা পর্যালোচনা করি তাই দেখব। আপনি দীর্ঘদিন ধরে মানবাধিকার নিয়ে কাজ করেন, হিউম্যান রাইটস সংগঠনের সঙ্গে যুক্ত আছেন, আসলে তাদের ভূমিকাগুলো কেমন? হ্যাঁ, আসলে আপনি যে কথাটা বলেন সেটা যাওয়ার আগে আমি একটু যাই ভূমিকাটা বলার আগে, সেটা হচ্ছে যে আসলে নারী ও শিশুরা খুব দুর্বল। তারা প্রতিবাদ করতে জানে না, প্রতিরোধ করতে জানে না, তাদের অর্থনৈতিক কোনো স্বাবলম্বতা নাই। এই যে সবকিছু কিন্তু যেটা আপনি বললেন যে তাদের ভূমিকা, অর্থাৎ আমরা যার কাছে যে বিচার প্রার্থী হব তাদের ভূমিকা আমি সেখানে যাওয়ার আগে এই কথাটা বলিনি। এখানে কিন্তু হিউম্যান রাইটস প্রতিষ্ঠানগুলো আছে, আমি সেটাই বলছি। হিউম্যান রাইটস প্রতিষ্ঠান যাওয়ার আগে আমি মনে করি যে আইন পরীক্ষার সংস্থা কিন্তু রাষ্ট্র কর্তৃক হিউম্যান রাইটস এর জায়গা। আপনাকে মাথায় রাখতে হবে যে এই মানুষগুলো কিন্তু থানা চিনে, পুলিশ চিনে, তারা কিন্তু হিউম্যান রাইটস অর্গানাইজেশন মানুষগুলো নাও চিনতে পারে, কারণ তারা সেই জায়গাটা রাষ্ট্র কিন্তু তাকে তাকে রক্ষা করার জন্য ওখানে কিন্তু থানা তৈরি করা হয়েছে। আমি দুটোকে আলাদা করে নিয়ে একটু বলি। প্রথমত হচ্ছে যে এরা যখন ঘটনা ঘটবে তখন স্বাভাবিকভাবে তারা আইন পরীক্ষার সংস্থার কাছে যাবে, কারণ আপনারও যদি কিছু ঘটে আপনি প্রথমেই যাবেন থানাতে। এটাই বাস্তবতা, এটাই নিয়ম, আইনের নিয়ম। আপনি যদি কোনো হিউম্যান রাইটস অর্গানাইজেশনের কাছে যান বা হিউম্যান রাইটস অর্গানাইজেশন তাদের সাপোর্টে আসে, তাদেরকেও কিন্তু থানার কাছেই যেতে হবে। কিন্তু সেক্ষেত্রে পুলিশের ভূমিকা যথার্থ না কেন, এটা অভিযোগ। আমি এখন ওখানে যেতে হবে। যাওয়ার পরে কি ঘটে, আপনি কিছুক্ষণ আগে একটা উদাহরণ দিয়েছেন যে ঢাকায় একটা মেয়ে তার উপর থেকে ছাদ থেকে একটা বাচ্চাকে ফেলে দিয়েছে, নবজাতক বাচ্চাকে। সে কিন্তু সাথে সাথে কিন্তু মেন্টালি সে আপসেট হয়ে কিন্তু তাকে হসপিটালে নেওয়া হয়েছে, কারণ সে বলেছে যে সে দুলাভাই দ্বারা রেপ হয়েছিল। তার মানে কি দাঁড়ালো, সে কিন্তু বলেছে বিহান তার এই বাচ্চাটা হওয়ার পিছনে সে একটা মেন্টাল ট্রমা থেকে ঘটনা ঘটিয়েছে। যদিও ঘটনাটা আমরা কখনো সমর্থন করি না, কিন্তু সে মানসিক থানা কি করলো সেইখানে সে যখন বললো তার দুলাভাই দ্বারা হয়েছে, রেপ হয়েছে, এখানে কি থানার ভূমিকা ছিল না? সঙ্গে সঙ্গে তাদের এখন ডিএনএ টেস্ট হয়, ইজিলি সেটা বের করা যায়। এখানে একটা ভূমিকা আব্দুল্লাহর ঘটনাতে এখন আসি। আব্দুল্লাহ কয়েকদিন আগে 2 লক্ষ টাকা তার বাবা দিয়েছিল, তাহলে আব্দুল্লাহ বিকাশের মাধ্যমে টাকাটা নিয়েছে। আইন পরীক্ষার সংস্থা কিন্তু ইজিলি বিকাশ থেকে বের করতে পারে, কারণ বিকাশে আপনারা জানেন যে একটা মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করতে হয়। তাহলে পরে সেখানে কি করেছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সদিচ্ছার অভাব। রাজন বা যখন যখন কাজ করেছে তখন 4 মাসের মাথায় কিন্তু এটা আপনার একটা বিচার আমরা পেয়েছি, অন্তত বিচারিক আদালত থেকে পেয়েছি। হাইকোর্টের কথা রুমেন বলেছে যেটা ধীরে যাবে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি। আমি বলতে চাচ্ছি সদিচ্ছা থাকলে হয়, সদিচ্ছা না থাকলে হয় না। আপনি বলার আগে আরেকটু বলে যে দুর্বল, আমি কেন বললাম, এরা নারী শিশুকে ধরে নেওয়া হয়, আইন পরীক্ষা সংস্থা মনেই করে থাকে এই ঘটনাটা, এই মামলাটা যাওয়ার আগে আমাদের মধ্যে আরো অনেক কাজ আছে, সেটাই গুরুত্বপূর্ণ। নারী শিশু তাদের কাছে গুরুত্বপূর্ণ না, যার জন্য মৃত্যু হওয়ার পর মিডিয়া সেই জায়গায় চাপ সৃষ্টি করার অথবা মিডিয়ার ফোকাস হওয়ার পর বা আমাদের মতো সাধারণ যারা নাগরিক আছে তারা অথবা মানবাধিকার কর্মী কেউ না কেউ দাঁড়ানোর পর তখন তাদের একটু হলে একটা ফোন আছে। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। হ্যাঁ বলুন। ছোট ছোট দুইটা প্রশ্ন সম্মানিত প্যানেলের কাছে। দ্রুততম সময়ে রাজন ও রাগীব হত্যার বিচার অবশ্যই প্রশংসা দাবি রাখে। আমার প্রশ্ন হলো প্যানেলের কাছে, শিশু হত্যাকারী যে সিংহভাগী পেশাদার খুনি বা শীর্ষ সন্ত্রাসী নয়, সাধারণ মানুষ অতি সাধারণ কারণে অত্যন্ত নিষ্ঠুরভাবে শিশু হত্যা করছে। চৌকিদার ময়না আর ময়না মিয়া কয়েকজন মিলে যে পবিত্র রমজানে শিশু রাজনকে বিনা দোষে 28 মিনিট ধরে খুঁচিয়ে হত্যা করলো, এই দৃশ্য যারা অবলোকন করলো, মামলার সাক্ষী 38 জন, তারা কেন সর্বনিম্ন প্রতিবাদটুকু করলো না? তারা তো একটা ফেস্টিভ্যাল মুডে এটা এনজয় করেছে। মানুষের মধ্যে আচরণগত পরিবর্তন কেন? আর দ্বিতীয় প্রশ্নটা হলো, মায়ের জাতি নারীর প্রতি সহিংসতা, শিশু দর্শন বা শিশু হত্যাকে পাশবিক অত্যাচার বলা হচ্ছে। পাশবিক শব্দের মতো পশুর মতো, কিন্তু বাস্তবে দেখা যায় কোন প্রাপ্তবয়স্ক পশু শিশু পশুকে দর্শন করে না। তাই পাশবিক শব্দটা ব্যবহার করা পশুর প্রতি অবিচার করা স্বামী। প্রশ্ন হলো, শিশু হিংস্র পশু যেটা করে না সেটা সৃষ্টি ছাড়া মানুষ কেন করছে? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা বিরতির পর এই প্রশ্নগুলোর উত্তর আপনাদের কাছে জানতে চাইবো। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, থাকুন এসএসজি মাই টিভি রাউন্ড টেবিলের সঙ্গে।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এসএসজি মাই টিভি রাউন্ড টেবিল অনুষ্ঠানে। অ্যাডভোকেট এলিনা খান, আপনি বলছিলেন যে যখন বিপদাপন্ন মানুষ বা বিপদাপন্ন নারী কোনো সাহায্যের জন্য যান পুলিশের কাছে, তখন আসলে যথার্থ সাহায্য পান না। সেই ক্ষেত্রে আমার প্রশ্ন হলো যে এখনকার সমাজ তো বিচ্ছিন্ন কোনো দ্বীপ না, সেখানে স্থানীয় সরকার প্রশাসন আছে, ইউনিয়ন পরিষদ আছে, উপজেলা পরিষদ আছে, বিভিন্ন ধরনের চতুর্দিকে দায়িত্বশীল ব্যক্তিবর্গের কিন্তু আনাগোনা। তাহলে তাদের কাছ থেকে এই সহায়তাটুকু পান না কেন? প্রথমতেই বলেছি যে নারী শিশুকে একটা নেগলেক্টেড এরিয়ার ভিতরে দ্বীপের মধ্যে মানে মনের থেকে তাদেরকে সরিয়ে রাখা হয়। তাদের কাছে খুব জরুরি এবং খুব ইম্পর্টেন্ট ব্যক্তি হিসাবে তারা কখনোই আসে না। সেটা আপনি যদি স্থানীয় সরকারের কাউন্সিলর বলেন, সে যদি মহিলা কাউন্সিলরও হয়, আমি দেখেছি সেখানে তার অন্য একটা বিষয় প্রায়োরিটি যতক্ষণে পায় ততক্ষণ নারী শিশুরা কিন্তু সেটা পায় না। যদিও ভোটের সময় আপা বউ আপনাদের যারাই আমরা হব এই কথাটা বলে থাকে, কিন্তু কাজের সময় তাদের কাছে আমরা পাই না। আরেকটা হচ্ছে অর্থনৈতিক কারবার। আমি যেটাতে এটার মধ্যে একটা প্রশ্ন করতে চাই, অনেক সময় ক্ষমতাবান মহিলারাই কি নিপীড়কের ভূমিকা পালন করেন নারীদের উপরে? শুধু না, আমি ক্ষমতাবান এটা করেন কিনা না, ক্ষমতাবান শব্দটা বলবো না। ক্ষমতাবান হলে পরে অনেকে যে নিপীড়কের ভূমিকা পালন করবে তা কিন্তু না। বলতে পারেন যে মানসিক দিক থেকে যারা খুব বিকৃত রুচির অধিকারী এবং যারা নির্যাতনকারী সে নারী অনেক আছে, এবং সে নারী ক্ষমতাবান হলেই যে সে করবে তা না। এখন আমি এইভাবে বলি, দিদি একটা ক্ষমতার অধিষ্ঠিত আছেন, আমরা বিভিন্নভাবে কোনো না কোনো জায়গায় তাই বলে কি আমরা সেই নারী শিশুকে আমরা নির্যাতন করব না? মানসিক দিক থেকে যে হচ্ছে নিজেকে অন্যভাবে দেখে, মানে নিজের ক্ষমতাকে জাহির করার জন্য সেই শিশু অসহায় মানুষদের প্রতি অত্যাচার করে, তার সাথে আমি ক্ষমতা মেনকে একসাথে। এই কারণে বললাম যে গৃহকর্ত্রী নির্যাতনের ঘটনা অধিকাংশই কিন্তু নারীদের হাতে। আমি স্বীকার করছি, কিন্তু তার সাথে ক্ষমতা বানের সম্পর্ক না। তবে আপনাকে বলি, আপনাদের যখন মূল্যবোধ ও নৈতিকতা যখন হারিয়ে যায়, নিজেদের ভিতর থাকে না, বন্ডিংটা যখন ফ্যামিলির মধ্যে থাকে না, তখন এই সহিংসতা আগে পরিবার থেকে হয়। যেটা আপনি বলেন গৃহকর্মীর উপর যে অত্যাচার, এই গৃহকর্মীর অত্যাচারটা দেখতেছে মার কাছ থেকে সে তার সন্তানরা, সে যখন তো ওই আরেকটা গৃহকর্মী মানে গৃহকর্তা বা করতে হবে, সে সময় কিন্তু সেই একই ধাঁচের করে যাবে। কারণ মূল্যবোধ মানে মূল্যবোধ নৈতিকতা যখন থাকে না, তখন তার মধ্যে এই সহিংসতা বৃদ্ধি পায়। আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি বললেন যে ক্ষমতা, হ্যাঁ ক্ষমতার কাছে কোনটা ঘটে? সৌরভের ঘটনা ঘটেছে, যে সৌরভকে পায়ে গুলি করেছে। আমরা রাজনের বিচার পেলাম, আমরা রাকিবের বিচার পেলাম, সৌরভেরটা কেন পেলাম না? সৌরভেরটা গুলি করেছে একজন সাংসদ। আমার মনে হয় যে অপুদি এটাকে কখনোই সমর্থন করবেন না, কারণ উনি একজন নীতিবান ব্যক্তি। সেই নীতিবানের কাছে তার যদিও সাংসদ তার হতে পারে তার দলের, কিন্তু এই ধরনের অন্যায় উনি সমর্থন করবে না। কিন্তু ওখানে ক্ষমতা কাজ করছে। কি ক্ষমতা কাজ করছে? অদৃশ্যভাবে কেউ না কারোর সাপোর্ট উনি পেয়ে যাচ্ছেন। কিন্তু অধিকাংশ ঘটনাই তো বিচার হচ্ছে না বা গেলে সহায়তা পাওয়া যায় না ক্ষমতাশালীদের কারণে। এটা আমি সৌরভ না, যেই না একটা উদাহরণ সামনে আছে সেটাকে ধরে যদি আগাই, তাহলে সেখানে সৌরভ মানে একটা 9 বছরের ছেলে তার 2 পায়ে গুলি করা হলো, কে করলো সবাই জানে, তার বিচার আমরা এখন পর্যন্ত দেখছি না। আরেকটা হচ্ছে যে যেটা বলছে সারা বাংলাদেশে যদি আপনি একবার চিত্রটা দেখেন, ঘরে ঘরে এরকম নির্যাতন হচ্ছে, অপহরণ হচ্ছে। আপনার আরেকটা ডিস্ট্রিক্ট থেকে তাকে বাচ্চাদের নৃশংসভাবে হত্যা করা হচ্ছে অপহরণ করে। সেখানে কি দেখা যাচ্ছে? যখনই তারা থানায় যায় তখন বলে কি আপনার বাচ্চা কোথাও হারিয়ে গেছে, কারো বাড়ি গেছে, আগে দেখেন। মহিলারা যদি চলে যায় বা মহিলার যখন নির্যাতনের শিকার হয়, বলে এটা ঘরোয়া ব্যাপার, এটা আপনারা মিটমাট করেন। মানে যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হয়, যতক্ষণ পর্যন্ত মারাত্মক অবস্থার শিকার না হয়, ততক্ষণ পর্যন্ত থানাতে সে অ্যাক্সেস পায় না। এই কথা বলা হয়। আমাদের অনেক ক্লায়েন্ট আমাদেরকে বলে যে গেলে বলে এটা পরিবারের ব্যাপার, আপনারা মিটাই নেন, আপনারা এই বিষয় নিয়ে অভিযোগ করবেন না। সুতরাং ক্ষমতা না, বলতে পারেন অর্থ এখানে কাজ করে বেশি। আচ্ছা, এক্ষেত্রে একটু দিদির কাছ থেকে জানবো যে থানাগুলো এখন আসলে নারী বান্ধব কিনা এবং ক্ষমতাবানদের দাপটের কারণে নারীরা নির্যাতিত হচ্ছে কিনা। এর বাইরে আমি যদি বলি যে সৌরভের ঘটনা, যে ঘটনা এলিনা আপা নিয়ে এলেন, এটা খুব ভালোই ঘটনাটা নিয়ে আসছেন। তো আমি প্রথমেই বলবো, আপা যেটি বলতে চেয়েছেন ক্ষমতাবান বা রাজনৈতিক অ্যাসাইনমেন্ট, এটা কিন্তু আছে। এটা রাজনীতির প্রভাব, হ্যাঁ না, রাজনৈতিকভাবে বা রাষ্ট্র কর্তৃক নারীদের উপর হামলা, তাদেরকে অসম্মান করা, এই জিনিসটি বিশেষ করে এশিয়ান কান্ট্রিতে আছে রাজনীতির কারণে। যেমন আমাদের দেশের প্রসঙ্গে বলি, আমাদের দেশে যখনই একটি নির্বাচন হয়, জাতীয় নির্বাচন হয়, জাতীয় নির্বাচনের পরবর্তীতে যে সহিংসতা ঘটে, সেই সহিংসতার শিকার নারীরা হয়। সেখানে আমরা দেখি যে ধর্মীয় সংখ্যালঘু নারীদের উপরে হামলা আসে। আবার ভোট দেবার অপরাধে, মনে আছে কিনা, মাদারীপুরে রজুফা 2.5 বছরের একটি কন্যা শিশু, তাকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল। তার বাবা ভোট দিয়েছিল কেন? সেই জন্য বিরোধী দলের সন্ত্রাসীরা এসে
তার উপরে এই অত্যাচার করেছে। এখানে আমি বলবো যে এলিনা আপা যে কথাটি বলেছেন যে শারীরিকভাবে আর্থিকভাবে ক্ষমতা মানে নারী এবং শিশুরা অনেক ক্ষেত্রে দুর্বল বলে তাদের উপরে ওই আক্রমণটা হয়ে থাকে, এবং সেই রাজনৈতিক যে টর্চার এবং রাষ্ট্র কর্তৃক যে টর্চার, এইটার বিরুদ্ধে যে আমাদের সমাজ খুব একটা বা বিশেষ করে পুরুষ সমাজ এগিয়ে এসেছে তা কিন্তু না। আমরা দেখেছি বক্তৃতায় বিবৃতিতে এগুলো নিয়ে কথা হয়, কিন্তু এইটার যে বিচার করা এবং সেখানে যে আমাদের মানবাধিকার সংগঠনগুলো রয়েছে, আমি বলবো যে 2001 সালে আমাদের বাংলাদেশে এবং 2091 পরে যে পরিমাণ ধর্মীয় সংখ্যালঘু মেয়েদের উপরে শিশুদের উপরে অত্যাচার করা হয়েছে, মেয়েরা রাতের বেলা গিয়ে ভোলাতে পুকুরের মধ্যে ডুব দিয়ে তাদের আত্মরক্ষা করবার জন্য ডুবেছিল, কিন্তু আমরা কিন্তু দেখি নাই যে এইটা মানবাধিকার সংগঠনগুলো তাদের ইয়ে করেছে উদ্ধার করবার জন্য বা তাদের বিরুদ্ধে তারা যেটা বা প্রোটেস্ট করে, এগুলো এটা না করবার পেছনেও কারণ আছে। মানে আপনি বলছেন যে রাজনৈতিক প্রভাব এখানে কাজ করছে। হ্যাঁ, করেছে। এবং এই যে সৌরভের যে ঘটনাগুলো সেটাও ক্ষমতার একটি প্রভাবে, মানে শিশুটিকে সে গুলি করেছে, কিন্তু সেটার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হয়েছে, রাষ্ট্র কর্তৃক কিন্তু করা হয়নি, বিচ্ছিন্ন কোনো ক্ষমতাবান বা কোনো সংসদ সদস্য দ্বারা এটি করা হয়েছে, এটির বিরুদ্ধে জনরোষ সৃষ্টি হয়েছে, এটি একটি পজিটিভ। কিন্তু ধারাবাহিকভাবে তো কিছু ঘটনা ঘটছে না, বিগত দিনগুলোতে এই দায় কিভাবে এড়াবেন? আমি বলেছি এই যে সৌরভের ঘটনা নিয়ে আমরা আলোচনা করছি, এখানে রাষ্ট্র বা সরকার এই ভূমিকাতে তারা হয়েছে, মানে নার্ভাস ফিল করেছে, বিব্রত হয়েছে, কিন্তু বিব্রত হয়ে অ্যারেস্ট করেছে, সংসদকে জেলে পুরেছে। এটা কিন্তু আমাদের দেশে প্রথম। কিন্তু এই যে ধারাবাহিকভাবে যে ঘটনাগুলো ঘটছে, মানে চেলাচামুন্ডারা যে নির্যাতন করেছে, যেমন পূর্ণিমাকে গিয়ে চেলাচামুন্ডারা ধর্ষণ করেছে, ওই ফ্যামিলিটাকে বাবা মাকে অত্যাচার করেছে, তার বিরুদ্ধে কিন্তু রাষ্ট্র মামলা দেবার প্রয়োজন মনে করে নাই, কিংবা সরকার কর্তৃক কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয় নাই। এখন এইগুলো হচ্ছে, মানে বড় দাগে আমি বলতে পারি যে রাজনৈতিক প্রভাব এখানে কাজ করে। আরেকটি বিষয় আছে, আরেকটি বিষয় যেমন রাষ্ট্র কর্তৃক যখন নারী নীতি প্রণীত হয়, নারী নীতিটা আমাদের নারী এবং শিশুদের সুরক্ষা দেওয়ার জন্য একটি কৌশলপত্র, সেটিকে কিন্তু আমরা দেখি রাজনৈতিক কারণে অনেক গভর্নমেন্ট এসে সেটাকে ডাস্টবিনে ফেলে দিল, আবার অনেক সময় নারী নীতিতে কোন রকম ভাষার যে চেঞ্জ হলো, সেটার বিরুদ্ধে মৌলবাদীরা যখন রাস্তায় নামে, মৌলবাদীদেরকে সমর্থন দেওয়া হলো রাজনৈতিক কারণে। এটিতেও কিন্তু নারী এবং শিশুর জন্য প্রভাব কাজ করে, এখানে নির্যাতনের একটি অন্যতম হাতিয়ার। রুমিন ফারহানা, আপনার কাছে জানতে চাই যে সবখানেই কিন্তু ক্ষমতাবানদের একটা প্রভাব, বিচার যে হচ্ছে না, আমি যদি একদম সে করে যাই তাহলে দেখবো যে সেখানে রাজনৈতিক প্রভাবও কোনো না কোনো ভাবে আছে। হয়তো সেই ঘটনা আলোচিত হবার কারণে সেখানে রাজনৈতিক প্রভাব অনেক সময় কাজ করে না, যেমনটি হয়েছে রাজনের ক্ষেত্রে। দেখুন, আমরা তো এটাও দেখেছি যে ক্ষমতাসীন দল যেটা আছে তার একটি অঙ্গ সংগঠন ধর্ষণে সেঞ্চুরি করে ফেলেছে। আবার এরকম হয়েছে যে রাষ্ট্র বলেছে আমি বেডরুমে নিরাপত্তা দিতে পারবো না, কিন্তু দেখা গেছে রাষ্ট্র মাতৃগর্ভেও সন্তানকে নিরাপত্তা দিতে পারেনি। তো এগুলো তো ক্ষমতার জোরেই সম্ভব হয়, তাই না? সৌরভের কাহিনীটাও কিন্তু তাই, রাজন রাকিবের বিচার হয়েছে কিন্তু সৌরভেরটা হয়নি, এখানেও ক্ষমতা কাজ করেছে। আমি ছোট্ট একটা পরিসংখ্যান আপনাকে বলি, বিআইডিএস একটা রিসার্চ করেছিল, সেখানে 800 জন নারী এবং কিশোরী এবং 400 জন পূর্ণবয়স্ক পুরুষ সেই জরিপে অংশ নেয়, এবং সেই জরিপে 95% মানুষ বলেছিল যে তারা পুলিশের উপরে কোনোভাবেই নির্ভর করতে পারে না, অথচ কিন্তু পুলিশ হওয়া উচিত ছিল নির্ভরতার আশ্রয়স্থল, যে কোনো রকমের বিপদে পড়লে প্রথমে পুলিশের কাছে যাওয়ার কথা। সেখানে 95% জরিপে অংশ যারা নিয়েছে তারা বলেছে যে তারা পুলিশের কাছে একদমই নিরাপদ বোধ করে না। এখানে আরো কিছু বিষয় উঠে এসছে, কিছু অপরাধ আছে যেটা শুধুমাত্র নারীর প্রতি এই সহিংসতাগুলো হয়, যেমন ধর্ষণ, যেমন অ্যাসিড সন্ত্রাস, বা যেমন ধরেন যৌতুকের জন্য নির্যাতন। তো এই অপরাধগুলো একটু স্পেশাল কাইন্ডের অপরাধ, যেটার জন্য আলাদা আইন আছে, কিন্তু দেখা যায় কি আইনের সাহায্য নিতে কতজন আসে, দেখা যায় বেশিরভাগ অপরাধী কিন্তু ঘরের মধ্যে ঘটে যায়, এটা নিয়ে আর কেউ কথাও বলতে চায় না, যতক্ষণ না পর্যন্ত সেটা মৃত্যু পর্যন্ত গড়ায়, অথবা এমন একটা অবস্থার সৃষ্টি হয় যে সেটা অটোমেটিক্যালি পাবলিক হয়ে যায় এবং বিষয়টাকে অবশ্যই আইনের
দ্বারস্থ হতে হয়। এবং যে এই পিছনে কিছু কারণ আছে, যেমন লোক নিন্দা। অনেকে মনে করে যে এই বিষয়টা ঘরের কথা বলবো বাইরে, মানুষ কি বলবে। অনেক সময় চিন্তা করে যে পরিবারের সুনাম নষ্ট হয়ে যাবে, আবার ভাবে যে আইন শৃঙ্খলার বাহিনীর কাছে যাবো, এটা একটা লম্বা এবং জটিল প্রসিজিওর, এই প্রসিজিওরের মধ্যে পড়লে আবার না জানি আমাকে কি হেনস্থার শিকার হতে হয়। অর্থাৎ রাষ্ট্র নারী এবং শিশু বান্ধব নয়, এবং নয় বলেই কিন্তু এই কথাগুলো উঠছে। আপনি শুধু আমাদের ঢাকা নগরীটাই চিন্তা করেন, কিন্তু নাগরিকেরও তার আচরণগত পরিবর্তন করার দরকার আছে। আমি সেদিকে আসছি, আপনি দেখেন। এটা জানবো বিরতির পরে, জানি একটা প্রশ্ন আছে, নিয়ে নিয়ে আগে। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে অপু উকিল, মাননীয় সাবেক সংসদ সদস্য, প্রশ্ন করার আগে একটি কথা বলতে চাই। জি বলুন। অবশ্যই। আমার বিশ্বাস যে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার একটি নারী বান্ধব সরকার। কিন্তু আমরা পত্র পত্রিকায় যে মেসেজগুলি আছে তার বাইরেও যে অসংখ্য ঘটনাগুলি ঘটে, সেই ঘটনাগুলির বিচার কিন্তু আমরা দেখি না। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে জেনে রাখানোর কাছে, বাংলাদেশে যে সকল মানবাধিকার সংগঠনগুলোকে আমরা দেখি, সেই সংগঠনগুলি অনেক গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে তারা রাজনীতিকায়ন করে ফেলেছে নিজেদেরকে। মানবাধিকার সংগঠনগুলিকে এই মানবাধিকার নিয়ে কাজ করতে হবে, তাদেরকে এই রাজনীতি থেকে বেরিয়ে এসে সত্য ন্যায়ের পক্ষে আসতে হবে। আর সরকারকে এবং সরকার সংশ্লিষ্ট যেসব আজকে অংশগ্রহণ করছে তাদেরকে একটা জিনিস ভাবতে হবে, আপনাদের পুলিশ প্রশাসন ব্যস্ত হয়ে গেছে, এদেরকে যদি এখনই থামিয়ে দিতে না পারেন তাহলে এজন্য আপনাদেরকে মাসুল দিতে হবে। অসংখ্য ধন্যবাদ দর্শক, আপনার চমৎকার তিনটি প্রশ্ন আমরা উত্তর জানবো। তার আগে একটা বিরতি নিচ্ছি, থাকুন এসএসজি মাই টিভি রাউন্ড টেবিলের সঙ্গে। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আমাদের শেষ পর্ব। এই পর্বে স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম নারী ও শিশুর উপর সহিংসতা নিয়ে। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি বলেছিলেন যে রাষ্ট্র নারী বান্ধব নয়, কিন্তু আপনি কিছুক্ষণ আগেই সংবিধানের বেশ কটি ধারার কথা বলেছিলেন যে এই রাষ্ট্র নারীর অধিকার নিশ্চিত করেছে। আমি বলতে চাই যে যে রাষ্ট্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে, সেই রাষ্ট্র কি আসলে নারী বান্ধব নয়? এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, যে আমরা রাজনৈতিক দলগুলোকে দেখি যে তারা কিন্তু এই ইস্যুতে কোনো কথা বলে না। আমরা যদি বিরোধী দল বা মাঠের যারা রাজনৈতিকভাবে শক্তিশালী তাদের কথা বলি, তারা কিন্তু এইসব ইস্যুতে একটা বিবৃতি পর্যন্ত দেন না। রাষ্ট্র কি নারী বান্ধব না, নাকি যারা পরিচালনা করছেন কর্তৃত্বশালী তারা নারী বান্ধব না? আমি রাষ্ট্র বলতে বুঝাতে চেয়েছি যারা রাষ্ট্রটি পরিচালনা করছেন তারা নারী বান্ধব নয়। আইন আছে, আমি কিন্তু প্রথমেই বলেছি, সংবিধান যেমন আছে তেমনি আইন আলাদাভাবেও আছে, কিন্তু সেগুলো প্রয়োগ তো হতে হবে। প্রয়োগ যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত বই খাতা কলমে আইন থেকে তো কোনো লাভ নেই। আরেকটি কথা আপনি বলছিলেন যে যারা রাজনৈতিক দল করেন তারা এই ধরনের ইস্যুতে সোচ্চার হন না। খুব দুঃখজনক। দেখুন, গত বছরে আমরা দেখেছি পহেলা বৈশাখে কিভাবে টিএসসিতে নারী নির্যাতন হয়েছে, যৌন হয়রানি হয়েছে মেয়েদের উপরে, কিন্তু সেটাতে দেখা গেছে পুলিশ ফাইনাল রিপোর্ট দিয়ে দিয়েছে, একজনও নাকি সাক্ষী পাওয়া যায়নি। অথচ আপনি যদি সিসিটিভির ফুটেজগুলো দেখেন, আপনি যদি দেখেন লিটন নন্দী, তিনিও কিন্তু 4-5 জনকে ধরে অন দ্য স্পট পুলিশের হাতে হ্যান্ড ওভার করেছে, কিন্তু কোথায় আমরা দেখছি সেখানে ফাইনাল রিপোর্ট দেওয়া হয়ে গেছে। এমনকি আমাদের যে নগরী, সহিংসতা তো অনেক পরের বিষয়, আমাদের যে ছোট্ট নগরী ঢাকা শহর, সেটাই কি নারী বান্ধব? ধরেন গ্রাম বা মফস্বল থেকে একটি মেয়ে আসলো চাকরির খোঁজে বা পড়াশোনা করতে, সে থাকবে কোথায়? পর্যাপ্ত হোস্টেলের ব্যবস্থা নেই, আবাসন সমস্যা একটা প্রকট সমস্যা, দেখা যায় মেসে বা কারোর সাথে সাবলেটে গাদাগাদি করে থাকছে। এটা অস্বাস্থ্যকর, যেমন নারীর জন্য নিরাপদ পর্যন্ত নয়। নারীর জন্য আমরা নিরাপদ পরিবহনের ব্যবস্থা করতে পারিনি। যারা গণপরিবহন ব্যবহার করেন প্রতিদিন, তারাই জানেন যে কি ধরনের হয়রানির মধ্যে দিয়ে প্রত্যেক দিন তাদেরকে যেতে হয়। কিছু সিট বরাদ্দ আছে নারীর জন্য, যে সেই সিটগুলো যখন পূরণ হয়ে যায় তখন দেখা যায় যে কমন সিট যেগুলোতে নারী এবং পুরুষ দুজনেই বসতে পারবে, সেখানে নারীকে বসতে দেওয়া হয় না। হেল্পার এক ধরনের হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে এক ধরনের আচরণ করে, বা বাসে পিক আওয়ারে নিতে চায় না, বলে আপনাদের এই সময় না, পরে ওঠেন। দেখা যায় অফিসে অনেক মেয়ে আমি জানি যে চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছে বিকজ গণপরিবহনে তারা নারী বান্ধব ছিল না। আপনি দেখেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, একটা সময় আমরা মনে করতাম যে বাচ্চা স্কুলে গেছে বা কলেজে গেছে, এর চেয়ে নিরাপদ জায়গা তো আর কিছু হতে পারে না, সেটা বাসার মতোই নিরাপদ, কিন্তু দেখা গেছে তা হয়নি। শিক্ষা প্রতিষ্ঠানে একটার পর একটা যৌন হয়রানির ঘটনা ঘটেছে, কিন্তু আমরা কিন্তু কোনোটার
বিচার হতে দেখেনি। এমনকি ভিকারুনেসা নুন স্কুলের মতো ওয়ান অফ দি বেস্ট স্কুল ইন বাংলাদেশ, সেখানেও কিন্তু আমরা দেখেছি কিভাবে যৌন হয়রানির শিকার হয়েছে। এই পয়েন্টটা আমি একটু নিতে চাচ্ছি অধ্যাপিকা অপু উকিল, আপনার কাছে জানতে চাচ্ছি, একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে বিচার আমরা দেখছি না, ব্যতিক্রম দু একটি হলেও রাজনের ঘটনা, কিন্তু বিচার আমরা দেখছি না, এই প্রশ্নটি করেছেন। এবং ব্যারিস্টার রুমিন ফারহানা যেটা বললেন যে পদে পদে জনবান্ধব না, নারী বান্ধব না, একটা প্রশ্ন আছে এটার সঙ্গে যুক্ত করি। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কেরানীগঞ্জ থেকে আমি রসুন বলছি ভাই। আমি একটু এলিনা খানের সাথে দুটি কথা বলবো। হ্যাঁ, আপনার প্রশ্নটা যদি বলেন একটু ছোট করে। আমার প্রশ্ন হচ্ছে ভাই, এই একটা গরিব মানুষ যদি কোনো সময় দুর্ঘটনায় শিকার হয় সন্ত্রাসীদের হাতে, তো যখন সে মেম্বার সাহেবের কাছে গেল, মেম্বার সাহেব বলে যে থানা পাবো না, থানায় গেলে 4 টাকা, তখন গরিব মানুষ হতাশা হয়ে যায়। সে তখন কি করতে পারে এই ব্যাপারটা আমি রিনা খানের কাছে চাচ্ছি, এবং উনার মাধ্যমে হিউম্যান রাইটসের একটি শাখা আমরা প্রত্যেকেই থানায় বা ইউনিয়ন পরিষদে উনার মধ্যে একটি শাখা পাইতে পারি কি? থানায় তো আমাদের গরিব মানুষের পক্ষে যাওয়া সম্ভব না, হাজার হাজার টাকা তারা কেটে না। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনার প্রশ্নটি আমরা পেয়েছি। জি, আচ্ছা, আমি প্রথম ইয়েটা বলি, রাষ্ট্রের বিষয়টা। আপনি জানেন যে বাংলাদেশের নারীদের কিন্তু ভোটাধিকারের জন্য বা রাজনীতি করবার জন্য, অধিকার আদায় করবার জন্য মাঠে নামতে হয়নি, যেটি আমেরিকাতে করতে হয়েছিল, ফ্রান্সে করতে হয়েছিল, ইউরোপে করতে হয়েছিল, আমেরিকাতে করতে হয়েছিল, তাদের ভোটাধিকারের জন্য জীবন দিতে হয়েছিল। কিন্তু বাংলাদেশের নারীরা কি করেছে? তারা সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে নিজে আত্মহতি দিয়েছে, ইলামিত্র প্রীতিলতা, আবার সেই 21শে ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলনের জন্য তারা আগে থেকেছে, গুলির মুখে থেকেছে, আবার মহান মুক্তিযুদ্ধে তারা তাদের আত্মসম্মান বিকিয়ে দিয়ে দেশকে স্বাধীন করে এনেছে। এবং এই রাষ্ট্র হচ্ছে সেই রাষ্ট্র যার নির্দেশে এই রাষ্ট্রটি যিনি স্বাধীন করেছেন, রাষ্ট্রটি যিনি প্রতিষ্ঠা করেছেন, রাষ্ট্রের তিনি জনক, তিনি কিন্তু নারীদেরকে, যেই নারীরা সম্ভ্রম হারানো নারী বা বীরাঙ্গনা উপাধি দিলেন যেই নারীদের, এই সমাজ তাদেরকে গ্রহণ করতে চাইল না, তাদেরকে ছুঁড়ে ফেলে দিল। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু বলেছিলেন, যারা মহান মুক্তিযুদ্ধের সময় নির্যাতিত হয়েছেন, যাদেরকে সম্ভ্রমহানি করেছে, সেই সকল নারীরা তারা ঘর থেকে বেরিয়ে এসে যখন টাঙ্গাইলের এক মিটিংয়ে জাতির জনকের কাছে চিৎকার করে বলছিলেন যে ঘর আমাকে আশ্রয় দিচ্ছে না, সমাজ আমাকে আশ্রয় দিচ্ছে না, আমি কোথায় যাব, তিনি কিন্তু ওই জনসমাবেশে দাঁড়িয়ে ডিক্লেয়ার দিয়েছিলেন যে বাংলাদেশের সকল নির্যাতিত নারীরা যারা মুক্তিযুদ্ধের সময় নির্যাতিত হয়েছে তাদের ঠিকানা জাতির জনকের বাড়ির ঠিকানা দিতে বললেন, এবং তার পিতার নামের জায়গায় বঙ্গবন্ধুর নাম। কিন্তু এই ঘটনাগুলো সম্পর্কে দ্বিমত নেই। না, দ্বিমত না, আমি আসছি, আপনি অনেকেই জানেন, কিন্তু ওই চেতনা প্রবাহ কি আছে? দর্শককে বলেন যে বিচার দেখছি না। চেতনা প্রবাহ অবশ্যই আছে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে নারীরা যেভাবে এগিয়েছে বা নারীরা যে পর্যায়ে আছে, সেটি কিন্তু আজকে বিশ্ব দরবার থেকে আমাদেরকে বলা হচ্ছে। যেমন অমর্ত্য সেন, তিনি কি বলেছেন যে ভারতের নারীরা যে বা সামাজিক সূচকে নারীরা যে পর্যায়ে রয়েছে তার থেকে বাংলাদেশের নারীরা অনেক এগিয়ে আছেন। এবং বাংলাদেশ যে আজকে স্বল্প মধ্যম আয়ের দেশে পদার্পণ করেছে, সেখানে যে 3টি ইন্ডিকেটর, মানব সম্পদের উন্নয়ন, সেই মানব সম্পদের উন্নয়নের মধ্যে আমার 16 কোটি বাঙালির 8 কোটি হচ্ছে নারী সমাজ। সেই নারীর হাত যদি না এগুতো তাহলে কিন্তু মানব সম্পদের উন্নয়ন ঘটতো না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে মানব সম্পদকে মানে নারী সম্পদকে, নারী সমাজকে উন্নয়নের দিকে এগিয়ে দেওয়ার জন্য এই সরকার যা করেছে, জননেত্রী শেখ হাসিনা যা করেছে, এটি কিন্তু বিশ্ব প্রশংসিত। কিন্তু এই যে বিচার পাচ্ছে না, এটা সিদ্ধান্ত এলিনা আপা যেটা বলেছে, সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে নারীকে যে জায়গাটিতে বসানো দরকার, সেটি কিন্তু শুধুমাত্র শেখ হাসিনার সরকারই বসিয়েছেন, তিনিই বসে, সেটা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সর্বক্ষেত্রে। আজকে ডিসি বলেন, জাজ বলেন, নৌবাহিনী, বিমান বাহিনী থেকে শুরু করে সমস্ত পর্যায়ে যারা, যে সমস্ত নারীরা সিদ্ধান্ত দিচ্ছে উচ্চ পর্যায় থেকে, সবগুলো জননেত্রী শেখ হাসিনার অবদান। এখন আমি আসছি যে রাষ্ট্র বিচার করছে না, আমি বলছি এমন একটি ঘটনা কিন্তু আপনি বলছেন না যে ঘটনাটি বিচার রাষ্ট্র করেনি। যে ঘটনাগুলো আমরা এখানে তুলেছি প্রত্যেকটি ঘটনার বিচার হয়েছে। এবং আমি তো বলেছি, আপনারা বলেছেন একজন সংসদ সদস্যের নাম বলেছেন যে গুলি করেছে, একটি বিচ্ছিন্ন ঘটনা, এবং সেই সংসদ কিন্তু জেলে ঢুকেছে। আমি বলেছি যে বিগত দিনগুলো যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা কিন্তু সেই কাজগুলো করেনি, বরং কি করেছে, আমরা দেখেছি যে নারীরা তেঁতুল হুজুর যখন
আমাদের নারীদেরকে এগিয়ে দেওয়ার জন্য পথ রুদ্ধ করে দাঁড়িয়েছে, তাদেরকে কিন্তু রাজনীতিরই একটি দল নারীদের বিরুদ্ধে গিয়ে তাদের সমর্থন করেছে। এবং আপনার মনে আছে যে আমি এটা শেষ করছি, নাদিয়া শারমিন আপনাদের সহকর্মী, তাকে যখন হেফাজতের ক্যাডাররা মারলো পিটালো, তার পক্ষে কি দাঁড়িয়েছে কেউ? এলিনা আপার সংগঠন বলেন কিংবা ভিন্ন রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় যেতে চায়, তারা কি যারা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে, সরকারের বিরুদ্ধে কথা বলে, তারা কিন্তু এবং নাদিয়া শারমিন কিন্তু আমেরিকা থেকে পুরস্কার জয় করে অবশ্যই অবশ্যই সেই ঘটনাগুলো আমরা জানি। তার পক্ষে কি এসেছিল সহযোগিতা করতে? শেষ পর্যায়ে যেহেতু আছে, অর্থাৎ আমাদের সরকারকে শুধু দোষারোপ করলে চলবে না, সমস্ত রাজনৈতিক দলগুলোকে এই ক্ষেত্রে ঐক্য থাকতে হবে যে নারীদেরকে এগিয়ে নেবার পেছনে। অ্যাডভোকেট এলিনা খান, আপনার কাছে প্রশ্ন ছিল যে রাজনীতিতে জড়িয়ে পড়ছে মানবাধিকার সংগঠন, একদম ছোট করে বলতে হবে। একদম ছোট করে বলবো, কিন্তু বিষয়টা বড়। আমি আগে অপুদির একটা কথা থেকে বলি, সেটা হচ্ছে যে প্রথমত কথা উনি দুটো উদাহরণ দিয়েছে। একটা হচ্ছে উনি বলেছেন যে কিছুদিন আগে সংখ্যালঘু যারা ছিল তারা এর মধ্যে ছিল তো মানবাধিকার সংগঠন। আসলে মানবাধিকার সংগঠনগুলো যায় এবং তার প্রতিবাদ দেয়, কিন্তু পড়ার জায়গাটা উনি পড়েছেন কিনা সেটাই এখন বক্তব্য। আমি লেখাটা দেখাইতে পারি যে আমরা প্রতিবাদ দিয়েছি, আমরা এখন এত ঘটনা ঘটে, আমাদেরও তো একটা সীমাবদ্ধতা আছে। আর একটা কথা হচ্ছে যে উনি বলেছেন, আমি এখনো বলি যে বাগেরহাটে ছবি মণ্ডল একবার রেপ হয়েছিল, সেই জায়গাটা আমাদের প্রয়াত আইভি রহমান, আমি শ্রদ্ধার সাথে বলছি যে উনি গিয়েছিলেন তার আগে 2002 সালে, হ্যাঁ তখন আমি গিয়েছিলাম। তাহলে আমরা গেছিলাম কেন? আমরা সেই সময় প্রতিবাদ যেখানে হয় সেখানে যাই, কিন্তু কথা হলো যে প্রতিদিন যদি ঘটনা ঘটে কার কাছে যাবার কতটা প্রতিবাদ করব। আর একটা কথা আমি বলছি যে উনি বলেছেন আমাদের একটা ভাই যে রাজনীতিবিদ, আমি ওনার সাথে অনেকখানি একমত। কেন? আমাদের অনেকগুলো সংগঠন হয়েছে মানবাধিকার নামে, এখন সেটা রাজনৈতিক প্রভাবে অনেকে হয়েছে। দীর্ঘ সময় যারা মানবাধিকার সংগঠনের সাথে জড়িত ছিল তাদেরকে কখন করতে ইনফ্লুয়েন্স হয়ে তারা এগুলো করছে। আমি ওনার সাথে একমত যে আমরা রাজনীতি, এই সংগঠনগুলো বন্ধ হচ্ছে না কেন, এটা আমারও এটা প্রশ্ন যে কেন বন্ধ হচ্ছে না। বরঞ্চ যারা সত্যিকারের মানবাধিকার কর্মী তাদের উপরে বরঞ্চ অনেক ঝামেলা। আমি একটু কথা বলি, রাজনীতির কারণে যদি কেউ রাজনীতির কারণে যদি নির্যাতনের শিকার হয়, সেই কথাটা মানবাধিকার কর্মীরা বলবে রাজনীতির কারণে, কিন্তু তারা রাজনীতির কোনো ব্যানার বা কোনো ফেস্টুন নিয়ে কথা বলবে না। এটা আমি শেষ করি। আরেকটা হচ্ছে যে ভাই বলেছে যে পুলিশের কাছে গেলে পরে অনেক সময় সেটা হচ্ছে না, এবং হিউম্যান রাইটস এর যারা আছে তারা কি করে। আমার মনে হয় যে আপনি পুলিশের কাছে না পেলে থানার আশ্রয় নেন, আদালতের আশ্রয় নেন, যে আদালতের মাধ্যমে কিন্তু মামলা করা যায়। সর্বশেষ বলবো, নৈতিকতা মূল্যবোধ যদি আমরা ফিরিয়ে না আনতে পারি, ফ্যামিলির মধ্যে বন্ডিং না নিয়ে আসতে পারি, তাহলে এটা হবে না। আমি মনে করি নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনা দরকার। আজকে একটি খবর এসেছে যে এক লেখিকা উপন্যাস লিখবার কারণে রোকেয়া আলী টাউনার নাম, ওনাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। এটা আসলে দৃষ্টিভঙ্গির ব্যাপার, নারীকে আমি কি চোখে দেখছি, কি মানসিকতা দিয়ে দেখছি সেটার ব্যাপার। আরেকটি বিষয় হচ্ছে সংখ্যালঘু নির্যাতনের কথা যেহেতু এসে 2015 সালে শুধুমাত্র 267টি ঘটনা ঘটেছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনে, যেখানে মন্দির ভাঙা আছে, যেখানে নারী নির্যাতন আছে, যেখানে জমি দখলের ঘটনা আছে, এরকম সিরিজ অফ ইভেন্টস আছে। প্রশ্ন হচ্ছে এই ঘটনাগুলো কেন ঘটছে, এই ঘটনা এবং কারা করছে, এগুলো বের করা দরকার। বিচারহীনতার সংস্কৃতি দায়ী, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি দায়ী, আমাদের ন্যায় বিচার পাওয়ার আশা ছেড়ে দেয়। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা, অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট এলিনা খান, ধন্যবাদ অধ্যাপিকা অপু উকিল। আমাদের হাতে সময় নেই বলে আমরা আরো বিস্তারিত জানতে পারলাম না। দর্শকদের কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তরগুলো আমরা যথার্থভাবে নিতে পারলাম না শুধু সময় স্বল্পতার কারণে। কদিন আগে একটা গোল টেবিল আলোচনা হয়েছিল জাতীয় প্রেস ক্লাবে, সেখানে কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ তিনি বলেছিলেন যে আমাদের প্রচলিত বিচার ব্যবস্থা বলবানদের পক্ষে, দুর্বলদের পক্ষে নয়। আমরা রন্ধ্রে রন্ধ্রে সমাজের একদম তৃণমূল থেকে উপর পর্যন্ত সেটার কিছুটা চিত্র দেখতে পাচ্ছি। আমরা এটা প্রত্যাশা করি না। আমাদের এই রাষ্ট্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত হোক, বহমান থাকুক। ভালো থাকুন। এসএসজি মাই টিভি রাউন্ড টেবিলে আবার দেখা হবে। শুভরাত্রি।